ভারতবর্ষের ইতিহাসে মাত্র 2 জন রাজার নামের আগে আমরা দ্য গ্রেট এই শব্দটা ব্যবহার করতে পারি। প্রথমজন হচ্ছেন আকবর বাদশাহ এবং দ্বিতীয়জন হচ্ছেন সম্রাট অশোক। এবারে আকবর সম্পর্কে জানার জন্য প্রচুর তথ্য রয়েছে, কারণ সেই সময়কার ডকুমেন্টেড হিস্ট্রি এবং বিভিন্ন ক্রনিকলস আমরা পাই। কিন্তু অশোক সম্পর্কে জানার উপায় কি? আমরা ছোটবেলায় পড়েছিলাম ইতিহাসে যে অশোকের শিলালিপি, অর্থাৎ ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় তিনি এক একটা পিলার বা স্তম্ভ তৈরি করেন এবং তার উপরে খোদাই করিয়ে রাখেন। দেখুন তো এইখানে কি লেখা আছে, আপনারা পড়তে পারছেন কি না? আশা করি কিছুই বুঝতে পারেননি, কারণ যে লিপিতে এটা লেখা এবং যে ভাষার এটা লেখা দুটোই কিন্তু আজ থেকে কয়েক হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে এই ভাষাটা ব্যবহৃত হয় না। তাহলে এই লেখাটা পাঠোদ্ধার করলো কে? কে ছিলেন সেই মানুষটি যিনি ইতিহাসের পাতা থেকে সম্রাট অশোককে আমাদের কাছে তুলে আনলেন? তিনি হচ্ছেন জেমস প্রিন্সেপ, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, যার নামে কলকাতার প্রিন্সেপ ঘাট। আমাদের আজকের ইতিহাসের গল্পে আমরা এই মানুষটির জীবন সম্পর্কে জানব এবং সেই সঙ্গে জানব এই ঘাটের ইতিহাস। এখন কলকাতার প্রেমিক প্রেমিকাদের কাছে এই জায়গাটা একটা স্বর্গরাজ্য, তবে দুঃখের বিষয় তাদের অধিকাংশই কিন্তু এই মানুষটির সম্পর্কে কিছুই জানে না। যাই হোক, আমাদের মোরাল লেকচার্স বন্ধ করি, তারা চুটিয়ে প্রেম করুক, আমরা আমাদের গল্পে বরং ঢুকি। জেমস প্রিন্সেপের জন্ম হয় ইংল্যান্ডে। তিনি প্রথম জীবনে আর্কিটেকচার নিয়ে পড়াশুনো আরম্ভ করেছিলেন, কিন্তু সেই সময় তার চোখে একটা ইনফেকশন হয় এবং ওনার দৃষ্টিশক্তি প্রায় চলে গিয়েছিল। সেই কারণে মাঝপথে তাকে পড়াশোনা থামিয়ে দিতে হয়। এমন সময় তার বাবা জন প্রিন্সেপ তিনি জানতে পারেন ভারতবর্ষে ইংরেজদের যে সমস্ত মিন্ট বা টাকশাল রয়েছে সেখানে অ্যাসে মাস্টার বলে নতুন একটা পোস্ট ক্রিয়েট হয়েছে। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কেমিস্ট্রির জ্ঞান দরকার। সেই জন্য তিনি জেমস প্রিন্সেপকে লন্ডনে পাঠালেন কেমিস্ট্রি পড়ার জন্য। সেখানে খুব ভালো করে কেমিস্ট্রি শেখার পর তিনি ভারতবর্ষে আসেন অ্যাজ অ্যাসে মাস্টার। এখানে বলে রাখি, অ্যাসে মাস্টারের কাজ হচ্ছে ধাতুর পিওরিটি টেস্ট করা, অর্থাৎ যে ধাতু দিয়ে মুদ্রা তৈরি হবে সেটা কতটা পিওর সেইটা নির্ণয় করা। লন্ডনে ভালো করে কেমিস্ট্রি শেখার পর জেমস প্রিন্সেপ ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিলেন এবং তিনি এসে নামলেন কলকাতার চাঁদপাল ঘাটে। এই চাঁদপাল ঘাট সম্পর্কে এবং কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাট সম্পর্কে এর আগে একটা ডিটেল ভিডিও আমি বানিয়েছি, আপনারা এইখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন। যাই হোক, কলকাতার সরকারি টাকশালে তিনি যোগদান করলেন অ্যাজ অ্যাসে মাস্টার। তবে খুব বেশি দিন এখানে তিনি কাজ করতে পারেননি, তাকে বেনারসে বদলি করে দেওয়া হয়। এবারে বেনারসে দীর্ঘদিন কাজ করার পর মোটামুটি 1830 নাগাদ তিনি আবার কলকাতায় ফিরে আসেন। মোটামুটি এই রকম সময়ে তিনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল তার সেক্রেটারি হিসেবে যোগদান করেন। সেই সময় এশিয়াটিক সোসাইটি থেকে একটা জার্নাল পাবলিশ হতো। জেমস প্রিন্সেপ সেই জার্নালের সম্পাদক বা এডিটর হলেন। এই সময় প্রাচীনকালের অনেক মুদ্রা এবং শিলালিপি জেমস প্রিন্সেপের হাতে আসে এবং সেগুলোকে তিনি একজন দার্শনিকের মতো খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। সেই থেকে ঐতিহাসিক অনেক তথ্য তিনি উপস্থাপিত করেছিলেন। তবে তাকে সবচেয়ে অবাক করেছিল সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এরকম প্রাচীন স্তম্ভ বা পিলার্স। তিনি দেখলেন এর গায়ে বিভিন্ন হিজিবিজি অক্ষরে কী সব লেখা, একটুও বোঝা যাচ্ছে না কী লেখা রয়েছে। অনেক গবেষণা করে এবং বইপত্র ঘেঁটে তিনি বুঝলেন এই ভাষাটা হচ্ছে প্রাকৃত, যে ভাষাটা কিন্তু বর্তমানে ব্যবহৃত হয় না, প্রায় 1000 বছর আগে এর ব্যবহার বন্ধ হয়ে গিয়েছে। এবং যে লিপিতে এটা লেখা, এই যে হিজিবিজিগুলো, এটা হচ্ছে আসলে ব্রাহ্মী লিপি। আপনারা কি জানতেন এই যে প্রাকৃত ভাষা, এই ভাষা থেকে কিন্তু ক্রমবিবর্তনের ফলে আমাদের বাংলা ভাষা কিন্তু এসছে? শুনতে চান সেই গল্প? আজকে তো হবে না, তবে আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। তাহলে কিন্তু অন্য একদিন অন্য কোনো একটা পর্বে আমরা বাংলা ভাষার যে ক্রমবিবর্তন, এই বিবর্তনের ইতিহাসকে গল্পের মতো করে নিয়ে আসব। যাই হোক, এখানে তিনি দেখলেন এই ব্রাহ্মী লিপি এবং প্রাকৃত ভাষা,
এটার পাঠোদ্ধার করা খুব একটা সহজ কথা নয়। ওনার আগে অনেক ইতিহাসবিদ কিন্তু চেষ্টা করে গেছেন, কিন্তু তারা প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন। যেন মনে হলো প্রাচীন ভারত এক অজানা রহস্য ছুঁড়ে দিচ্ছে জেমস প্রিন্সেপের উদ্দেশ্যে। তিনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। শুরু হলো তার গবেষণা। একটা জিনিস কিন্তু তিনি লক্ষ্য করলেন, সমগ্র ভারতবর্ষে এই যে পিলারগুলো এখানে ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে, কিন্তু উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ এখন যে জায়গাটা মোটামুটি আফগানিস্তানের মধ্যে পড়ে, ওইখানে যে সমস্ত পিলারগুলো সেখানে কিন্তু এই প্রাকৃত ভাষাটাই খরষ্ঠী লিপিতে লেখা। তাহলে উপায় কি? এমন সময় তার হাতে কিছু পুরনো কয়েন্স আসে, এই আফগানিস্তান অঞ্চলেরই কয়েন এগুলো। তিনি দেখলেন এই কয়েনের এক পিঠে রয়েছে গ্রিক, অপর পিঠে লেখা রয়েছে খরষ্ঠী লিপিতে। তিনি গ্রিক ভাষাটা বেশ ভালো জানেন, কিন্তু খরষ্ঠী লিপি তো পড়তে পারছেন না। মোটামুটি মনে করলেন যে দু প্রান্তে কিন্তু একই লেখা থাকা উচিত। সেই মতো তিনি গ্রিকের সঙ্গে কম্পেয়ার করে করে এই লিপিগুলো পড়তে লাগলেন, এবং এইভাবে দীর্ঘ গবেষণা করে তিনি কিন্তু অনেকটা ডিকোড করতে পেরেছেন। সেই সময় তিনি একইভাবে ব্রাহ্মী এবং গ্রিক এই দুরকম লিপিতে লেখা কিছু কয়েন্স আরও পেলেন, এবং সেটা থেকে আস্তে আস্তে ব্রাহ্মী লিপিটাও কিন্তু ডিকোড করতে শুরু করলেন। অর্থাৎ এখন তার কাছে এই রহস্যের জট কিন্তু আস্তে আস্তে খুলতে লেগেছে। যখন তিনি গ্রিকের সঙ্গে কম্পেয়ার করে খরষ্ঠী এবং ব্রাহ্মী লিপিকে ডিকোড করছেন, তখন একটা প্যাটার্ন তার বারবার চোখে পড়ল, যে এটাই রিপিট হচ্ছে বারবার। তিনি পরে বুঝলেন যে এটা হচ্ছে দানাম, অর্থাৎ ডোনেশন। মানে এই যে পিলারগুলো, সেই পিলারগুলো কোনো রাজা বা মহারাজা কাউকে দান করে সেখানে লিখিয়ে রেখে গেছেন। এই পড়াশোনা করতে গিয়ে তিনি দেখতে পেলেন আরও একটা শব্দ বারংবার রিপিট হচ্ছে, এবং প্রায় প্রত্যেকটা পিলারে এই শব্দটা পাওয়া যাচ্ছে। সেটা হলো দেবানাম পিয় পিয়দসী। এই নামটা বারংবার রিপিট হচ্ছে। এইটা মনে রাখতে হবে, তখনও কিন্তু সম্রাট অশোক সম্পর্কে আমরা সেরকম কিছুই জানি না। যেটুকু জানতে পারি সেটা হচ্ছে বিভিন্ন বৌদ্ধ পুঁথিতে তার সামান্য নাম উল্লেখ, এইটুকুই। এটা কোনো সলিড এভিডেন্স হতে পারে না। অবশেষে তার হাতে দুটো বই আসে। সেগুলো হলো শ্রীলঙ্কান বুদ্ধিজমের ওপর দুটো মহামূল্যবান পুস্তক। এক হচ্ছে দ্বীপবংশ, দ্বিতীয় হচ্ছে মহাবংশ। এই দ্বীপবংশ বইতে তিনি একটা সামান্য হিন্ট পেলেন, এবং আসল প্রমাণটা পেলেন মহাবংশে, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে এই দেবানাম প্রিয় প্রিয়দর্শী বা দেবানাং প্রিয় প্রিয়দর্শী তিনি হচ্ছেন সম্রাট অশোক, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি এবং বিন্দুসারের ছেলে। গোটা ভারতবর্ষ জুড়ে যত অশোকান পিলার্স রয়েছে সেইখানকার লিপির পাঠোদ্ধার করেছিলেন এই জেমস প্রিন্সেপ। ভারতের প্রাচীন ইতিহাস থেকে এইরকম একজন মহান শাসককে আরও একবার খুঁজে বার করার জন্য এই মানুষটির কাছে অর্থাৎ জেমস প্রিন্সেপের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তবে দুর্ভাগ্যের বিষয়, মানুষটি কিন্তু আর খুব বেশি দিন বাঁচেননি। 1840 সাল নাগাদ তার মৃত্যু হয়, এবং ঠিক তার পরের বছর অর্থাৎ 1841 সালে কলকাতার বুকে তৈরি হয় প্রিন্সেপ ঘাট, এই পণ্ডিত মানুষটির স্মৃতির উদ্দেশ্যে। আপনারা কিন্তু আজকে প্রিন্সেপ ঘাট বললে এই বিল্ডিংটাকে চেনেন। দেখুন, ব্যাকগ্রাউন্ডে বিদ্যাসাগর সেতু এবং সামনে এই থামওয়ালা সুন্দর মেমোরিয়ালটা, এইটা হচ্ছে জেমস প্রিন্সেপ মেমোরিয়াল। অনেকে এই যে স্ট্রাকচারটা এটাকে বলে প্যালাডিয়ান পর্চ। নিও ক্লাসিক্যাল স্টাইলের এই প্যালাডিয়ান পর্চ এটা তৈরি হয় 1843 সালে, এবং এর ডিজাইন করেছিলেন লেফটেন্যান্ট ডব্লিউ ফিটজেরাল্ড। এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো অনেকগুলো হিস্টোরিক্যাল ব্লগে আমি দেখলাম সেখানে ব্লগাররা লিখেছেন এই যে প্রিন্সেপ ঘাটের প্রিন্সেপ মেমোরিয়াল বা প্যালাডিয়ান পর্চ, এর চিফ ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু লকউড কিপলিং। এটা তারা বলছেন। কে এই লকউড কিপলিং? তিনি হচ্ছেন বিখ্যাত রাডিয়ার্ড কিপলিং, যার লেখা দ্য জঙ্গল বুক, সেই রাডিয়ার্ড কিপলিংয়ের বাবা। এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা, কারণ এই স্থাপত্যটি তৈরি হওয়ার আরও 20 বছর পরে কিন্তু লকউড কিপলিং ভারতে আসবেন।
সুতরাং এই রকম কোনো মিস ইনফরমেশন পেলে কিন্তু আপনারা সেটা বিশ্বাস করবেন না, অবশ্যই ক্রস ভেরিফিকেশন করবেন। তবে যাই হোক, দীর্ঘদিন ধরে অবহেলা এবং অযত্নে কিন্তু এই স্ট্রাকচারটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। এটা প্রায় নষ্ট হয়ে যেত এবং কলকাতা তার একটা সুন্দর দ্রষ্টব্য স্থান হারাতো। সৌভাগ্যবশত 1993 সাল নাগাদ ইনট্যাক বলে একটা সংস্থা, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ, এই সংস্থাটি কিন্তু এই প্যালাডিয়ান পর্চের রেস্টোরেশন আরম্ভ করে, এটার মেরামতি শুরু করে। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু এই স্থাপত্যের রক্ষণাবেক্ষণের কাজ করেছে এবং এনাদের প্রত্যেকের মিলিত প্রয়াসে কিন্তু আজ এটা আমাদের কলকাতার একটি গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করব আমার এই ভিডিওটি যারা দেখলেন তারা পরবর্তীকালে যখন প্রিন্সেপ ঘাটে যাবেন তখন এই মানুষটির কথা কিন্তু অবশ্যই স্মরণ করবেন, যে মানুষটি না থাকলে আমরা আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে হয়তো কোনোদিন খুঁজেই পেতাম না। আমাদের কাছে সম্রাট অশোক কিন্তু অজানাই থেকে যেতেন। এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প। এরকম ইতিহাসের অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ইতিহাস উৎসাহী মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।